মেলার একটি স্বাভাবিক প্রবণতা হচ্ছে নির্ধারিত স্থানে নির্ধারিত সময়ে বা তিথি লগ্নে একে একটি মেলার আয়োজন হয়ে থাকে। মেলাতে জাতি, ধর্ম, বর্ণ, নরনারী, শিশু, কিশোর, এমনকি আবাল বৃদ্ধারাও অংশগ্রহণ করে থাকে। কিন্তু মেলার বিশেষ আকর্ষণ হচ্ছে দৈনন্দিন ব্যবহার্য গৃহস্থের টুকিটাকি পণ্যদ্রব্যের বিপুল সমাবেশ। এছাড়াও চিত্তবিনোদনের জন্য যাত্রা, সার্কাস, পুতুল নাচ, নাগরদোলনা ইত্যাদি আসর। কৃষ্ণনগরের জনপ্রিয়তা শুধুমাত্র জগদ্ধাত্রী পুজো বা মৃৎশিল্প কিংবা সরভাজার জন্য নয়, সুপ্রাচীন ঐতিহ্যবাহী বারোদলের মেলাও দিগন্ত বিস্তৃত গরিমার জন্য সুপরিচিত। সেই সময় যোগাযোগ ব্যবস্থা খুব বেশি উন্নত না থাকার দরুন গ্রামের মানুষজন মেলায় আসতেন পায়ে হেঁটে, গরু গাড়ি কিংবা ঘোড়ার গাড়িতে চেপে। মেলা দেখা শেষে অধিকাংশই বাড়ি ফিরতেন না, তারা মেলায় থেকে যেতেন। ভোরের আলো ফুটতেই রওনা দিতেন সকলে মিলে বাড়ির দিকে। ফলে মেলায় সারা রাত ধরেই লোক থাকতো। পরবর্তী সময়ে সাইকেল রিক্সার সাহায্যে মেলা উপভোগ করার রেওয়াজ চালু হয়, কিন্তু বর্তমানে রিক্সা জায়গা দখল করে নিয়েছে ব্যাটারি চালিত টোটো। এই উৎসব যেহেতু মূল রাজবাড়ির বাইরে অনুষ্ঠিত হয়, তাই এর নামকরণ বহিরাদল বলেও অভিমত প্রকাশ করেছেন কিছু পণ্ডিত। আবার কারো কারো মতে 12 জন দেবতার বিগ্রহকে কেন্দ্র করে এই উৎসব 3 দিন ব্যাপী অনুষ্ঠিত হয়ে থাকে, সে কারণে নামকরণ 12 দল। মান্যহরি দাস অভিব্যক্ত করেছেন, কৃষ্ণনগরের রাজবংশ পুরুষানুক্রমে বৈষ্ণব বিদ্বেষী বলে কথিত আছে। রাজা কৃষ্ণচন্দ্রের ভয়ে শ্রী গৌর মূর্তিকে 6 মাস যাবৎ মৃত্তিকাভ্যন্তরে লুক্কায়িত রাখা হয়েছিল। স্মৃতিবনগত কৃষ্ণচন্দ্র রায় চৈতন্য অবতার তত্ত্বে বিশ্বাসী ছিলেন না। এমনকি ক্ষিতিশ বংশাবলী চরিতে উল্লেখিত হয়েছে যে রাজা কৃষ্ণচন্দ্র চৈতন্য উপাসকদের প্রতি বিদ্বেষ পোষণ করতেন। সেই কারণে একথা অনুমান করতে প্রলুব্ধ হয় যে প্রগাঢ় শাস্ত্রবিদ কৃষ্ণচন্দ্র রায় যেরূপ নবদ্বীপের বৈষ্ণব ধর্মের পবিত্র ভূমিতে বৈষ্ণবীয় রাসলীলা উৎসবের মধ্যে শাক্ত রাসের প্রচলন ঘটিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন, এইরূপ হয়তো বা শ্রী চৈতন্যদেবের আবির্ভাব তিথি অর্থাৎ দোল পূর্ণিমার উৎসবের বিকল্প হিসেবে পরবর্তী সময়ে বারোদল মেলার সূচনা করেছিলেন। সূত্র: এছাড়া কৃষ্ণচন্দ্র ছিলেন ব্রাহ্মণ সংস্কৃতির একজন ধারক ও বাহক। তার পক্ষে এই রকম একটি মেলার প্রচলন করা অস্বাভাবিক কিছুই ছিল না। তিনি শাক্ত ধর্মের প্রতি গভীর অনুরাগ থাকলেও হিন্দু ধর্মের রক্ষা ও প্রচারের জন্য বৈষ্ণবীয় অসংখ্য মন্দির নির্মাণ করেছিলেন। যেমন আড়নঘাটার তার প্রত্যক্ষ মদতে নির্মিত হয়েছিল যুগলকিশোর মন্দির 1728 খ্রিস্টাব্দে, গঙ্গাবাসে হরিহর মন্দির 1776। কথিত আছে কৃষ্ণচন্দ্র হরিহর মন্দিরের চিত্রকূট পর্বত থেকে প্রচুর অর্থ ব্যয়ে শ্রী রামচন্দ্র পদচিহ্ন বিশিষ্ট একখণ্ড প্রস্তর স্থাপন করেছিলেন। এমনকি অগ্রদ্বীপের গোপীনাথের মন্দিরও কৃষ্ণচন্দ্র নির্মাণ করেছিলেন। এগুলো নিছক বিতর্কিত। অন্য আরেকটি মতানুসারে নদিয়ার রাজা গিরিশচন্দ্র রায় 1802-41 বারোদলের প্রবর্তক ছিলেন। তিনিও নাকি রাজমহিষীর অনুরোধ ক্রমে এই মেলার সূত্রপাত করেছিলেন। আমরা বর্তমান প্রজন্ম সৌমেশচন্দ্র রায়ের পত্নী শ্রীমতী অমৃতা রায়ের সঙ্গে কথা বলে যা জানতে পেরেছি, কৃষ্ণচন্দ্র রায় তার ছোট রানী অর্থাৎ লক্ষ্মী দেবী কৃষ্ণনগরের অনতি দূরে উলা বীরনগর গ্রামে জাতের মেলা বা বৈশাখ পূর্ণিমার উলাইচণ্ডীর পূজা দেবেন বলে রাজার নিকট আবদার করেছিলেন। চক্রবর্তী, কলকাতা, 2021, পৃষ্ঠা 206। উল্লেখিত সময় উলা বা উলোর জাতের মেলা ছিল অত্যন্ত জনপ্রিয়। সেই মেলায় দেখতে চেয়েছিলেন লক্ষ্মী দেবী, কিন্তু কর্মব্যস্ততার জন্য এবং রাজকর্মের প্রতি অত্যাধিক মনোযোগী হেতু তিনি স্ত্রীর আবদার পূরণ করতে পারেননি। ফলে ছোট রানী সাংঘাতিক অভিমানী হয়েছিলেন। রানীর সেই অভিমান দূর করবার জন্য এবং আত্মসন্তুষ্টি বিধানের নির্মিত পাত্র মিত্রের পরামর্শ ক্রমে কৃষ্ণচন্দ্র রায় তার রাজসভায় প্রগাঢ় পণ্ডিত জগন্নাথ তর্কপঞ্চানন সহ বিশিষ্ট পণ্ডিতদের পরামর্শক্রমে চৈত্র মাসের শুক্ল একাদশী তিথিতে রাজবাড়ির চৌহদ্দির মধ্যেই আস্ত এক মেলা বসিয়ে ফেলেছিলেন। নদিয়ার রাজবংশের কুল বিগ্রহ হলেন বড় নারায়ণ। সাথে সাথে এই উৎসবের বিগ্রহগুলো হলো বলরাম, শ্রী গোপীমোহন, লক্ষ্মীকান্ত, ছোট নারায়ণ, ব্রাহ্মণদেব, গড়ের গোপাল, শান্তিপুরের অদৃঢ় সূত্রাগড়ে, অগ্রদ্বীপের গোপীনাথ, নদিয়ার গোপাল, তেহট্টের কৃষ্ণরায়, কৃষ্ণচন্দ্র, গোবিন্দদেব এবং মদন গোপাল।
মেলা শুরুতে 3 দিন এই 12টি বিগ্রহের পূজা করা হয়ে থাকে। প্রথম দিন অর্থাৎ মূল্যবান স্বর্ণাদি অলঙ্কারে সজ্জিত রাজবেশ, দ্বিতীয় দিন সুগন্ধযুক্ত পুষ্পমাল্যে সজ্জিত ফুলবেশ এবং তৃতীয় দিন দরিদ্র রাখাল সাজে সজ্জিত রাখাল বেশ। একদা মহাসমারোহে 12 দলের জন্য 12টি বিগ্রহকে বিভিন্ন স্থান থেকে কৃষ্ণনগর রাজপ্রাসাদে নিয়ে আসা হতো। 1 দশক ধরে অগ্রদ্বীপের গোপীনাথকে এখানে আর নিয়ে আসা হয় না। আমরা বর্তমান প্রজন্ম সোমেশচন্দ্র রায়ের পত্নী শ্রীমতী অমৃতা রায়ের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, উনি আশাবাদী এই সমস্যা অবশ্যই খুব শীঘ্রই সমাধান হয়ে যাবে এবং আবার দেখা যাবে কৃষ্ণনগর রাজবাড়িতে অগ্রদ্বীপের শ্রী শ্রী গোপীনাথ ঠাকুর। বিগত কয়েক শতাব্দী সময়ব্যাপী 12 দলের মেলা কৃষ্ণনাগরিক বৃন্দের কাছে ইতিহাস, ঐতিহ্য এবং আবেগ। নিজস্ব স্বতন্ত্রতা বজায় রেখে চলেছে এই রাজবাড়ি। একদা এই সুপ্রসিদ্ধ 12 দলের মেলা রাজকীয় পৃষ্ঠপোষকতায় এবং একক পরিবারকেন্দ্রিক অনুষ্ঠান হিসাবে সূত্রপাত হলেও কালচক্রের অভিঘাতে এই উৎসব সার্বজনীন সত্তার ও ভাবাবেগের বহিঃপ্রকাশ ঘটেছে। দেশ বিদেশ থেকে আসেন বহু সন্ন্যাসিনীগণ। আমরা ঠিক এরকমই একজন সন্ন্যাসী বা সন্ন্যাসিনীদের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে ইনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং সময়োপযোগী প্রয়োজনে একসময় তিনি নকশাল করতেন। আমি জানতে চাইলাম, নাস্তিক কমিউনিস্ট থেকে ও আস্তিক সাধু আপনি কিভাবে হয়ে গেলেন? উনি বলেন, একজন নির্ভেজাল প্রকৃত কমিউনিস্ট হয় ত্যাগী। আসলে সাধু না হলে সাধুকে চেনা যায় না। আমরা সনাতন ভারতবর্ষের সংস্কৃতি, সাধনা, যোগ, আশ্রয়, ধর্ম শেখাই। এখানে কোনো বিভাজন নেই, কারো সম্পদ লুণ্ঠনের চিন্তা নেই। ভালোবাসার দ্বারা আপন করে নিতে শেখায়, অন্য যে কোনো ধর্মকে শ্রদ্ধা করতে শেখায়। ভারত অতীতে শ্রেষ্ঠ ছিল জগৎ সভায়, আর এই আধ্যাত্মিকতার ধারক বাহক হিসাবে ভবিষ্যতেও গোটা বিশ্বকে পথ দেখাবে এই ভারত, এবং বর্তমানে এই পথ অনুসরণ এবং অনুকরণ করছেও বিশ্বের অনেকগুলি দেশ।